হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে। প্রথম চ্যাপ্টার কারক ও অকারক সম্পর্ক। এখান থেকে যে এসএকিউ প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে দেখো। প্রথম প্রশ্ন বলেছে কারক কাকে বলে? ক্রিয়ার সঙ্গে বাক্যস্থ বিশেষ্য কিংবা সর্বনামের যে সম্পর্ক বা অন্বয় তাকে কারক বলে। অর্থাৎ ক্রিয়ার সাথে নামপদের যে সম্পর্ক সেই সম্পর্ককেই কারক বলে। 2 নম্বর প্রশ্ন, কারক শব্দটির ব্যুৎপত্তি অর্থ কি? কারক শব্দটির ব্যুৎপত্তি অর্থ হলো ক্রি যুক্ত অক। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, বিভক্তি কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ ও ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে তাকেই বিভক্তি বলা হয়। 4 নম্বর প্রশ্ন দেখো, বিভক্তি শব্দের অর্থ কি? বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। 5 নম্বর প্রশ্ন, বিভক্তির প্রধান কাজ কি? বিভক্তির প্রধান কাজ হলো শব্দকে পদে পরিণত করা। 6 নম্বর প্রশ্ন, শব্দ বিভক্তি কাকে বলে? শব্দের সঙ্গে যুক্ত হয়ে যে বিভক্তি ব্যবহারের উপযুক্ত পদ তৈরি করে তাকে শব্দ বিভক্তি বলে। উদাহরণ দেখো, বাঘ, এটা একটা শব্দ, এর সঙ্গে এ বিভক্তি যোগ হয়ে বাঘে হয়েছে, সুতরাং এটাকে আমরা বলবো শব্দ বিভক্তি, কারণ শব্দের সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়েছে। 7 নম্বর প্রশ্ন দেখো, ক্রিয়া বিভক্তি কাকে বলে? ক্রিয়াকে বাক্যে পদ হিসেবে ব্যবহারের জন্য যে বিভক্তির প্রয়োজন হয় তাকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন আমি বলি, এখানে যেহেতু ক্রিয়াপদের সঙ্গে ই যুক্ত হয়েছে সেই জন্য এখানে আমরা এই বলিটাকে ক্রিয়া বিভক্তি বলবো। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? কোনো বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হলে তাকে তির্যক বিভক্তি বলে। যেমন মৃতজনে দেহ প্রাণ, এখানে এই বিভক্তির প্রয়োগ হয়েছে। 9 নম্বর প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? দেখো, যে বিভক্তি শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে অথচ নিজে সম্পূর্ণ অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন শিল্পা বালিগঞ্জ হাই স্কুলের দশম শ্রেণীতে পড়ে, এখানে শিল্পা একজনের নাম এবং এখানে কোনো কিছুই কিন্তু বিভক্তি যুক্ত হয়নি। ঠিক তেমন করে বালিগঞ্জ বলতে পারি, বালিগঞ্জ একটা পদ কিন্তু এই পদের সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি, সুতরাং এগুলোকে আমরা শূন্য বিভক্তি বলবো। 10 নম্বর প্রশ্ন দেখো, নির্দেশক কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে তার সংখ্যা অর্থাৎ তা এক বচন না বহু বচন নির্ণয় করে তাকে নির্দেশক বলে। যেমন টি, গুলি, টির দ্বারা যেমন এক বচন নির্ণয় হয়, আবার গুলির দ্বারা বহু বচন নির্ণয় হয়। যেমন করে বলতে পারি ছেলেটি, একজনকে বোঝাচ্ছে অর্থাৎ এক বচন, বা বলতে পারি বইগুলি অর্থাৎ অনেকগুলো বই বোঝাচ্ছে সেই জন্য বইগুলি, এটাকে বহু বচন নির্ণয় করছে। ঠিক আছে। পরের প্রশ্ন 11 নম্বর, অনুসর্গ কাকে বলে? কোনো পদের অব্যবহিত পরে অপর কোনো পদ পূর্বপদের অর্থ স্পষ্টতর কিংবা সংকীর্ণতর করলে দ্বিতীয় পদকে অনুসর্গ বলে। যেমন আমা হতে এ কার্য হবে না, এখানে হতে অনুসর্গ। এছাড়াও আছে তার থেকে সে অনেক ভালো, এখানে থেকে হচ্ছে অনুসর্গ। ঠিক আছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম হলো পরসর্গ বা কর্ম প্রবচনীয় বা সম্বন্ধীয়, যে কোনো একটা লিখলেই হবে। নেক্সট আসবো আমরা 13 নম্বর প্রশ্ন, শব্দজাত অনুসর্গ কাকে বলে? যেসব অব্যয় অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় তাদের শব্দজাত অনুসর্গ বলে। যেমন দ্বারা, কর্তৃক, সহিত ইত্যাদি। 14 নম্বর প্রশ্ন, ক্রিয়াজাত অনুসর্গ কাকে বলে? যেসব অনুসর্গ ধাতু বা ক্রিয়া থেকে উদ্ভূত তাদের ক্রিয়াজাত অনুসর্গ বলে। যেমন হইতে বা হতে, থাকিয়া থেকে থেকে ইত্যাদি, এগুলো কিন্তু ক্রিয়া থেকে উৎপন্ন। ঠিক আছে, সেই জন্য এগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। 15 নম্বর প্রশ্ন, অনুসর্গকে পরসর্গ বলার কারণ কি? অনুসর্গ সর্বনাম পদের পরপদ বা অনুপদ রূপে ব্যবহৃত বলে একে পরসর্গ বলা হয়।
16 নম্বর প্রশ্ন, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বিভক্তি ও অনুসর্গের প্রধান দুটি পার্থক্য লিখো। বিভক্তি ও অনুসর্গের প্রধান দুটি পার্থক্য হলো বিভক্তির চিহ্নগুলি অর্থহীন কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। নাম্বার খ, বিভক্তি শব্দ বা পদের সঙ্গে যুক্ত অবস্থায় বসে কিন্তু অনুসর্গ শব্দ বা পদের থেকে আলাদা করে বা পৃথকভাবে অবস্থান করে। 17 নম্বর প্রশ্ন, অনুসর্গ ও নির্দেশকের দুটি পার্থক্য লিখো। অনুসর্গ শব্দের পরে বসে কিন্তু শব্দের সঙ্গে জুড়ে যায় না। নির্দেশক শব্দের পরে বসে কিন্তু শব্দের সঙ্গে জুড়ে যায়, যেমন বইগুলি, এখানে গুলি নির্দেশক বইয়ের সাথে জুড়ে গিয়েছে। ঠিক আছে। নাম্বার খ, অনুসর্গের সঙ্গে বিভক্তি কদাচিৎ যুক্ত হয় আর অনুসর্গ প্রয়োজন অনুসারে বিভক্তির কাজ করে, কিন্তু নির্দেশকের সঙ্গে বিভক্তি প্রায়শই যুক্ত হয়। নির্দেশক বিভক্তির কাজ করতে অক্ষম। 18 নম্বর প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে বলে, উদাহরণ দাও। যে কর্তা অন্যের প্রেরণায় কর্ম সম্পাদন করে তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখান, এখানে কিন্তু শিশু দেখছে চাঁদ আর কে দেখাচ্ছে, মা তাকে হেল্প করছে বা মায়ের প্রেরণায় শিশু কর্ম সম্পাদন করছে, অর্থাৎ চাঁদ দেখছে। বোঝা গেল তাহলে প্রযোজ্য কর্তা কাকে বলে। নেক্সট আসবো আমরা, প্রযোজক কর্তা কাকে বলে। কর্তা যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করায় বা করিয়ে নেয় তখন তাকে প্রযোজক কর্তা বলে। যেমন দিদিমণি মেয়েটিকে বাংলা পড়াবেন, অর্থাৎ মেয়েটি পড়বে কিন্তু দিদিমণি তাকে দিয়ে কাজটি করিয়ে নেবে, তাহলে এখানে দিদিমণি হচ্ছে প্রযোজক কর্তা। নেক্সট আসবো আমরা 19 নম্বর প্রশ্ন, ব্যতিহার কর্তা কাকে বলে, উদাহরণ দাও। দুটি কর্তার মধ্যে ক্রিয়ার বিনিময় বোঝালে তাকে ব্যতিহার কর্তা বলে। যেমন রাজাই রাজাই যুদ্ধ হয়, অর্থাৎ কর্তা দুটি একই থাকলে সেটাকে আমরা ব্যতিহার কর্তা বলবো। ঠিক আছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, সমধাতুজ কর্তা কাকে বলে, উদাহরণ দাও। বাক্যের কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন গাজনের বাজনা বাজছে। নেক্সট আসবো আমরা 21 নম্বর, নিরপেক্ষ কর্তা কাকে বলে, উদাহরণ দাও। কোনো বাক্যের সমাপিকা এবং অসমাপিকা এই দু ধরনের ক্রিয়া থাকলে ক্রিয়ার বিভিন্ন কর্তা যদি থাকে তাহলে অসমাপিকা ক্রিয়ার নিয়ন্ত্রক কর্তাটিকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে, এখানে দেখো সূর্য উঠলে, এই উঠলেটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কাকে বলে, অর্থাৎ যে ক্রিয়ার দ্বারা বাক্য সম্পূর্ণ হয় না তাকেই আমরা অসমাপিকা ক্রিয়া বলবো। যেমন সূর্য উঠলে কি হবে, এখানে উঠলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর সূর্যটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা, সেই জন্য সূর্যটাকে আমরা কি বলবো, নিরপেক্ষ কর্তা বলবো। ঠিক আছে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, মুখ্য কর্ম কাকে বলে, উদাহরণ দাও। ক্রিয়ার সঙ্গে যে কর্মটির মুখ্য যোগ থাকে তাকেই মুখ্য কর্ম বলে। সাধারণত বস্তুবাচক বা অপ্রাণীবাচক কর্মটি মুখ্য কর্ম হয়। যেমন দাদু আমাদের গল্প বললেন, এখানে গল্পটা হচ্ছে মুখ্য কর্ম। আর গৌণ কর্ম কাকে বলে, উদাহরণ দাও। যে কর্মটি ক্রিয়ার সঙ্গে গৌণ বা পরোক্ষভাবে উন্নীত বা সম্পর্কিত হয় তাকে গৌণ কর্ম বলে। সাধারণত ব্যক্তিবাচক বা প্রাণীবাচক কর্মটি গৌণ কর্ম হয়। যেমন মা ছেলেটিকে খাবার দিচ্ছেন, তাহলে কাকে দিচ্ছেন, ছেলেটিকে। ছেলেটি নিশ্চয়ই ব্যক্তিবাচক বা প্রাণীবাচক, সেই জন্য এই ছেলেটিকে আমরা বলবো গৌণ কর্ম। আর বস্তুবাচক যদি হয় তাহলে সেটা মুখ্য কর্ম হবে। ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, সমধাতুজ কর্ম কাকে বলে, উদাহরণ দাও। একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদের উৎপত্তি হলে তাকে সমধাতুজ কর্ম বলে। যেমন লোকটি কি নাচি না নাচলো, এখানে কি নাচলো, নাচি, তাহলে নাচ আর নাচলো এই দুটো কিন্তু অর্থাৎ ক্রিয়াপদ এবং কর্মপদ একই ধাতু থেকে উৎপন্ন হচ্ছে, সেই জন্য এটাকে সমধাতুজ কর্ম বলবো। 15 নম্বর প্রশ্ন, কর্মের বিপসা কাকে বলে, উদাহরণ দাও। একই কর্মের বারবার উল্লেখকে বলা হয় কর্মের বিপসা। যা যা বলছি মন দিয়ে শুনো, তাহলে যা যা বলছি, কি বলছি, যা যা, অর্থাৎ একই কর্ম যা যা, সেই জন্য এটাকে কর্মের বিপসা বলবো। অর্থাৎ কর্ম যখন একই বারবার উল্লেখ হবে তখন সেটাকে কর্মের বিপসা বলবো। ওকে। 26 নম্বর প্রশ্ন, সহযোগী কর্তা কাকে বলে, উদাহরণ দাও। একই বাক্যে দুটি ভিন্ন কর্তা যখন পরস্পর বিরোধী না হয়ে সহযোগী মনোভাবের পরিচয় দেয় তখন তাকে সহযোগী কর্তা বলে।
যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছি, তাহলে বাঘে গরু একসঙ্গে কাজটা করছে, জল খাচ্ছি, সেই জন্য এটাকে বলবো আমরা কি সহযোগী কর্তা। 27 নম্বর প্রশ্ন, সমধাতুজ করণ কাকে বলে, উদাহরণ দাও। ক্রিয়াপদটি যে ধাতু থেকে তৈরি সেই ধাতু থেকে করণ কার্যটিও তৈরি হলে তাকে সমধাতুজ করণ বলে। যেমন মায়ার বাঁধনে বেঁধেছ যে আমায়, তাহলে কি দিয়ে বেঁধেছ, মায়ার বাঁধনে, বাঁধনেটা এখানে হচ্ছে সমধাতুজ করণ। 28 নম্বর প্রশ্ন, লক্ষণাত্মক করণ কাকে বলে, উদাহরণ দাও। লক্ষণ প্রকাশক করণকে লক্ষণাত্মক করণ বলে। যেমন শিকারী বিড়াল গোফে চেনা যায়, গোফেটা এখানে লক্ষণাত্মক করণ, অর্থাৎ গোফের দ্বারা চেনা যায়। ঠিক আছে। 29 নম্বর প্রশ্ন, করণের বিপসা কাকে বলে, উদাহরণ দাও। বারবার একই করণের উল্লেখকে বলে করণের বিপসান। যেমন পুষ্পে পুষ্পে ভরা সাখী, পুষ্পে পুষ্পে এখানে হচ্ছে করণের বিপসা। 30 নম্বর প্রশ্ন, অকারক সম্পর্ক কাকে বলে, উদাহরণ দাও। ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ককে কারক বলে। ঠিক আছে, এটা তোমাদেরকে প্রথমেই বুঝিয়েছিলাম। কিন্তু ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের অন্বয় বা সম্পর্ক যখন থাকে না, তাদের বলা হয় অকারক সম্পর্ক। 31 নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর দেখো, যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক থাকে কিন্তু ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, তাকে সম্বন্ধ পদ বলে। যেমন তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেতকমল, এখানে অকারকের সম্বন্ধ পদটি হলো সরস্বতীর, যেহেতু করেছি ক্রিয়ার সঙ্গে এই সরস্বতীর কোনো সম্পর্ক নেই, সেহেতু এটাকে বলবো কি আমরা সম্বন্ধ পদ। 32 নম্বর এবং শেষ প্রশ্ন, সম্বোধন পদ কাকে বলে, উদাহরণ দাও। সম্বোধন কথাটির অর্থ হলো বিশেষভাবে ডাকা বা আহ্বান করা। যেমন ও ছেলে পড়ায় তুমি নজর দাও, তাহলে এখানে ও ছেলে এইটা হচ্ছে তোমার সম্বোধন পদ। বাক্যে যে পদে কাউকে ডাকা বা আহ্বান করার অর্থ প্রকাশিত হয় সেই পদকেই বলা হয় কি সম্বোধন পদ। যেমন হে, ওয়ে, ওহে, ওগো, ওই, ওই, ওরে ইত্যাদি সম্বোধন সূচক অব্যয়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো।